একটা জরুরি ভিত্তিতেই যাতে জনগণ প্রত্যক্ষ ভোটে আমরা একটা নির্বাচিত সরকার ইলেক্ট করতে পারি, সেটা হয়তো যদি দুর্বল সরকার হয় কোনো অসুবিধা নেই, আবার আন্দোলনের মধ্য দিয়ে সেটাকে আগায় যেতে হবে। এইটা ছাড়া মানুষ যদি কোনো আশাবাদ ব্যক্ত করে এটা ভুল হবে। আমি আশা করব এই ব্যাপারে জনগণেরও কণ্ঠ সোচ্চার করা দরকার। আমি আধা মিনিটে শেষ করে দিই, একদম আধা মিনিট। যেটি হলো যে এই যে সনদ, এই জুলাই সনদের ভিতরে 90 থাকতে হবে, এবং এই সনদের ভিতরে আমি দাবি করব যে 71-এ যারা অপকর্ম করেছিলেন, স্বাধীনতা বিরোধী যারা করেছিল, সেটাও থাকতে হবে। 71-কে কোনোভাবেই পাশ কাটানো যাবে না। হ্যাঁ, মানুষ পছন্দ করে কি না এটা তো আপনি প্রমাণের জায়গা কোথায়? আপনি যদি খালি উপরই ক্ষমতাধর থাকেন তখন আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। আপনি বোঝার অন্যতম একটা ব্যারোমিটার হচ্ছে যদি জনগণের প্রত্যক্ষ ভোট নিশ্চিত করা যায়, তখন আপনি বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করলে বোঝা যায়, কিন্তু এ কথা তো কে না জানে। আমরা তো মানুষের সাথে যখন থাকি, আমি তো পছন্দ করছি এরকম একটা লোককেও খুঁজে পাই না। এবং উনি তো হাবিব ভাই খুবই কারেক্টলি বললেন, যে কথাগুলো উনি বলেছেন কোনোটাই আমার বিবেচনায় একটু আমার দিক থেকে কোনো পয়েন্টে দ্বিমত নেই। কারেক্টলি উনি অ্যাপ্রোচ করেছেন, কারণ পুরো 80 দশক 90 দশক জুড়ে এবং তার আগে থেকে আন্দোলন সংগ্রাম করে তো আসছেন, আমরা তো সবাই সেই ধারাবাহিকতার দিকে এসেছি। সুতরাং আমরা যা চিন্তা করিনি, এখন তারা যেটা করতে চায় এইটার তো কী বলো, যে এটা কোনো আমাদের রাজনীতির কালচারেও পড়ে না, কোনো নৈতিকতাও পড়ে না। তা সুতরাং মানুষ এটা পছন্দ করতেছে আমাকে এরকম দেখাতে আপনি পারবেন না। কোন মানুষ পছন্দ করছে? ধরেন সে দেখছে যে এখন যে মবের রাজত্ব হয়েছে, আচ্ছা তাদের সাথে একটু সম্পর্ক রাখলে আমি যাতে মবের শিকার হব না। আবার কেউ মনে করতেছে আমি একটা বেআইনি সুবিধা ভোগ করবো, আচ্ছা তাদের মাধ্যমে করব। ওই জন্যই বললেন যে আমরা প্রথম দিকে তো যেটা কেউ এরা অস্বীকার করেনি, আপনি উপজেলা থেকে শুরু করে এমনকি অনেক সময় ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সেক্রেটারিয়েট, তাদের লোকজন বসে আছে। তাই আমি বলছি যে এই দায়িত্ব এইটা অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। দেখেন, এটা বলতে আমাদেরও খারাপ লাগে, মানে কি, আমরা তো একটা পলিটিক্যাল কালচারের মানুষ, এগুলো বলতে ইচ্ছাও করে না। আপনি বলেন, আচ্ছা উপদেশটা আপনি তো বানানো না বানানো নিয়ে কথা বলে নেই, আমাদেরকে জিজ্ঞাই করেন নাই, ঠিক আছে, এত বড় বড় অভিযোগ উপদেষ্টাদের সম্পর্কে, তারপর উনি রাখতেছে কেন তাদের? তাহলে এই দায় কিন্তু ওনাকে নিতে হবে, এই দায় উনি এড়াতে পারবেন না। আমাদেরকেও যে আমি তো ওনার সাথে যেতে হয়, কারণ একটা ডাকলে অনেক সময় যাই, কিন্তু বলে আসছে যে ভবিষ্যতে আসবো, সবসময় এটা মনে করার কোনো কারণ, একটা ঘটনা ঘটলো, ডাকলেন, একটা ছবি তুলে শো করলেন যে সবাই আমার সাথে আছে, নো। কারণ আমি তো এদিন মিডিয়াতে এসে বলেছি যে প্রায় দিন বোধহয় আমরা 10টা বা 12টা দল গেলাম, এবং আমার বলতে দ্বিধা নেই, সব কথা হয়তো ওপেন করি না, মাত্র 2টা 3টা দল ছাড়া অধিকাংশ দলই তো ওনার কঠোর সমালোচনা করেছে ভাই, বুঝছেন। আমি তো খুবই যা বলার আমি পরে এসে মিডিয়াতে বলেছি, ওইখানে হয়তো 3-3.5 মিনিট কথা বলছি, মিডিয়াতে আমি 6 মিনিটে বিস্তারিত বলেছি। তার মধ্যে একটা পার্ট ছিল যে এই যে ঢাকা কেন আমরা যাই, কারণ মানুষের কাছে প্রতিবারই যে বৈঠকের পরে ওই যে ছবির কথা আপনি বলছিলেন, যে সেখানে কিন্তু গণমাধ্যমে যে খবরটা আসে যে ওনাকে সর্বাত্মক সহযোগিতা, এই কথা, সেইটা কথাটা আমি কিন্তু এটা টেলিভিশনেও বলেছি, পরেও বলেছি। এইটা হয় কি, যেহেতু এখানে টেলিভিশন থাকে না, আমি কিন্তু এটা দাবিও করেছি, উনি ডাকলে এখানে টেলিভিশন রাখুক, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তো কোনো দালালি কথা বলতে যাচ্ছি না, আমার সুবিধা নিতে যাচ্ছি না, আমার কথা আমি বলবো। প্রবলেমটা হয় কি, ওনার যে প্রেস ইউনিট তারা একটা বয়ান দেন, এটা ওনার বয়ান। তা যাই হোক, এখন অন্ততপক্ষে আসার পরে ওইখানে আমরা বেশিক্ষণ ওই নিজেরা ঠেলাঠেলির মধ্যে থাকি না, কিন্তু মিডিয়া থাকলে আমাদেরকে প্রশ্ন করলে যে উত্তর দেই, তার মধ্য দিয়ে আমাদের কথা পরিষ্কার করি বলে কিছুটা আপনাদের আসতে পারে। আপনি খেয়াল করবেন, যদি আমি ভুল না করি, প্রথম দিন তারা 4টি দলের সাথে কথা বললো, তার মধ্যে 2টা দল প্রেস কনফারেন্স করলো, অন্যরা করে নাই। একেবারে যেভাবে পত্রিকা আসছিল, একটা সংকট, সব সহ করলাম। পরের দিন কিন্তু এটা উনি পান নাই, কারণ আমরা কিন্তু ব্রিফিং এটা বলেছি, ওনাদের প্রেস ইউনিট থেকে ওইটুকুই আসছে, কিন্তু বাকিটা কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতে পেরেছে। কিন্তু আমি বলছি এটা তো জানতে পারলে তো ব্যাপার না, উনি এটার কি পথ গ্রহণ করছেন, উনি কি এটাকে উপলব্ধিতে নিচ্ছেন? যেমন আমাদের ওই দিন উনি প্রথমে বলার পরে, দ্বিতীয় বলার পরে আমি তো এইভাবে বললাম যে আপনি প্রাণ খুলে সমালোচনা করতেছেন, সমালোচনা আমি আলোচনা করছি অল্প সময়ের মধ্যে। উনি লাস্টে অন্যদের সবার শোনার পরে বললেন, আপনাদের অভিযোগ আমি মনে গেঁথে নিলাম। এখন আমি আজকে এখানের মধ্য দিয়ে জিজ্ঞেস করি যে আপনি মনে গেঁথে নিছেন, সেটা কি একেবারে মনের মধ্যেই খালি রেখে দিয়েছেন, নাকি এর কতগুলো দায়িত্ব আছে সেটা আপনি করেন? এমনকি দেখেন, আজকে উনি যদি ওই দিন যদি ওই যে উনি মনে গেঁথে নিয়ে শোনে, তাহলে আজকে হাবিব ভাই যে কথাগুলো ছাত্রদের অমুক সমগুলো তো বলার দরকার ছিল না, আমি নাম ধরেই বলি,
রেদওয়ান আহমেদ বাংলাদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ, মন্ত্রী ছিল তো একাধিক, ছিল। কয়েকবার ছিল। এমপি ছিল, মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা। উনি ওইখানে কি বলেছে শুনবেন? উনি বলেছে যে দেখেন, আমি তো মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, কোনোদিন এরকম প্রোটোকল পাইনি। আজকে আপনার এই ছাত্ররা যা করতেছে, উনি প্রথম বলছে, রহিন হোসেন প্রিন্স যা বলছে একমত হয়ে আমি বলি, তাহলে আমি অন্য কারণ না, রেদওয়ান ভাই একটা সিনিয়র মানুষ, এই সময় একটা ঐক্যমত্যে যাওয়ার সময় আমাদের সাথে একটা দেখভাল, আমি তো একটা খুব মানে নিরেট মানুষ হিসাবে দেখছি, আর মুক্তিযোদ্ধা। তাহলে এই কথা বলার পরে উনি এটা শোনার পরে আরও উপদেষ্টারা এখন ফেসবুকে কি দিচ্ছে, তার পরিবার সম্পর্কে যা হচ্ছে, আমরা তো অ্যাকশন দেখতে পাচ্ছি না। তা সুতরাং আমি বলি, জন আকাঙ্ক্ষা পূরণের তো এটা হচ্ছে না, বরঞ্চ দিন যত যাচ্ছে, আমি কিন্তু আজকে পরিষ্কার করে এই কথাটা বলি, আমরা যেটা বলেছি দ্রুততম সময়ে নির্বাচনের তারিখ ওই দিন ঘোষণার কথা বলেছি, এবং একটা আলোচনা পরে উনি যখন আরেকটা গ্রুপের সাথে দেখা করলেন দলের সাথে, তখন উনি যেটা জানিয়েছেন 4-5 দিন, কিন্তু আমরা যদি বুঝে থাকি, অতিবাহিত হয়েও যাচ্ছে। কিন্তু আমাদের ওইখানে কিন্তু উনি দিন তারিখ বলেনি। আমি যেমন দ্রুততম সময়ে বলেছি, আমাদের দু একজন আমার অন্য দলের তারা বলেছে যে আপনি 5 তারিখের ওপারে যাবেন না, আর আমরা তো ওনাকে ঘোষণা করতে বলছি না, নির্বাচন কমিশন বলবে এটাই। এবং আমি আশা করব 5 তারিখের ওপারে যাবেন, এবং আমাদের দলীয় ডিমান্ড ডিসেম্বরের মধ্যে করা উচিত, দেরি করা উচিত না, কারণ দেরি যত করবে উনি তো এটা করতে পারছে না। আর খুবই ন্যাচারাল, এই কথাটা আপনি হয়তো জিজ্ঞেস করেন, আমি এই কথা পরিষ্কার করে বলি, নিশ্চয়ই হাবিব ভাই আমরা এটা নিয়ে হয়তো এখনও বলছেন, এটা বলতে হবে, বলবো। আমাকে এটা অনেক বলে যে নির্বাচন যখন হবে, আমরা এই যে এত যে সংস্কার আলোচনা করছি না, দেখছেন না ঐক্যমত্য হয়েছি, আমরা তো ঐক্যমত্য হয়েছি, নির্বাচন হবে কার আন্ডারে? একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার আন্ডারে। ন্যাচারাল, নির্বাচন ঘোষণার আগেই আমি আশা করব একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার হবে, তার আন্ডারে দ্রুত সময় নির্বাচন হবে। সেইটা আরও জরুরি কেন জানেন? এই যে দেখেন, এই যে গণ অভ্যুত্থান নিয়ে কথা হচ্ছে, 24 নিয়ে, এই যে কি লিখলাম না লিখলাম ওইটা নিয়ে যা বলছে আমি তো আগেই আমার মত বলে দিছি, ওইটা নিয়ে আর দরকার নাই। কিন্তু এই গণ অভ্যুত্থানে দেখেন, প্রথমে যে বৈষম্য বিরোধী নামে যারা ছিল, তার সাথে তো সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ছিল, তারা তো নাই এই সাথে। তারপরে এখানে যার যার দল তো বেরোনোর পরও অনেকগুলো দল হয়েছে, তার মানে সামান্য কয়েকজন, আর তাদের মধ্যে অনেকের নেতৃত্বের সামনে ছিল, বুঝলাম। কিন্তু তারা যে দায়িত্ব পালন করতেছে, ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এটা জনস্বার্থের বাইরে যে নিজস্ব গোষ্ঠীগত স্বার্থ এবং কক্ষিগত করা। ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে এগুলোকে প্রশ্রয় না দিয়ে, এবং আমাদের ওই কথাকে উনি যদি শোনেন, তাহলে নর্মালি অন্য রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে এই উচিত কাজটা আসলে করার সুযোগ আছে। আর মানে এরপরই তো তত্ত্বাবধায়ক সরকারের জায়গা যাবে নির্বাচন, এখন এই যে 11 মাসের জায়গা, এবং আপনি খুব জোরালো ভাবে যে কর্মকাণ্ডের কথা বলছিলেন, না এরা তো ওনার সন্তান, উনি ওনাদের দল গঠন করতে বলতো, দল গঠন করতো না, এই ছেলেগুলো ভবিষ্যৎ নষ্ট করে দিল। এই যে অবস্থা তারা যেভাবে সবার বিরুদ্ধে লাগছে, একবার চিন্তা করছে না যে তাদের কথাবার্তা, একটা কথা তারা বলেছে, আমরা শিক্ষা ব্যবস্থা এটা চাই, সংস্কার 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 বলেছে, আমরা এই অর্থ, এবং শিক্ষা বিষয়ক কোনো সংস্কার কমিশনও তো নাই, নাই। তারপর কৃষি বিষয়ক থেকে এই আন্দোলন, শিক্ষা বিষয়ক সংস্কার নাই, কৃষি বিষয়ক সংস্কার নাই, যেটা আমাদের দরকার, সেই আমার কৃষক কীভাবে আগে বাংলাদেশে পান, এগুলো কিছু নাই, শুধু পদযাত্রা করতেছে। আর বিএনপি চিন্তা করেন কত বড় স্পর্ধা, বেগম খালেদা শাড়ি গহনা ভাগ করে অমুককে দিয়ে দেবো, এত বড় সাহস, সেই মানে এগুলো কালচারে পড়ে না, এত বড় সাহস। পরে চাঁদা ওঠে, পল্টনে চলে যায়। মূর্খ, বাংলাদেশ থেকে লন্ডনে টাকা দেওয়া লাগে না, বিএনপির হাজার হাজার মানুষ ওখানে তারা টাকা পাঠায় আমাদের আন্দোলন করার জন্য, দলের কারণে তারা টাকা পাঠায়। ওখানে $1 পাঠালে কত টাকা হয় বোঝে ওরা? হ্যাঁ, এরা বোঝে। এখন এদেরকে ডলার তো এদের কাছে এখন জমা হয়েছে। আমি এর আগে বলতাম আওয়ামী লীগের সময়, ওই সময় গেল না, মনে আছে আপনাদের, যে আওয়ামী লীগে আপনারা ডলার পাচ্ছেন, ডলার সংকট, আমাকে ধরেন আমি সব ডলার দিয়ে দেবো। তো কীভাবে? আমি যে বাড়িগুলি দেখা দেবো আওয়ামী লীগের, ওই বাড়িগুলি যা ঘেরাও করেন, এখনও ঢাকা শহরে এমন এমন বাড়ি আছে, পুরা 2তলা 3তলা সমস্ত ইগুলি রুমগুলো ডলারে ভর্তি, সাজানো আছে, এরকম এরকম পাহাড় দিচ্ছে আছে। তো তাই বলেছিলাম টাঙ্কি রাখার তো সুযোগ নেই, আর সব ডলার করেছে, কারণ টাকা তো বেশি হয়। এ ধরেন এখন বললাম যে এইদিকে, এখন আমি যদি দুদককে বলি যে এদের একটা হিসাবটা নেন তো, এই 11 মাসে 12 মাসে এদের মানে কোন পর্যায়ে তারা পৌঁছাচ্ছে, কোন পর্যায়ে পৌঁছাচ্ছে?
আমি বলতে চাই মানে যে কনফ্রন্টেশনের জায়গার কথা আপনি বলছেন তাতে একটা সুস্থভাবে ক্ষমতা গণতান্ত্রিক যে উত্তরণের কথা বলা হচ্ছে, মানে সেই জায়গাটা নির্বাচন এটা তো তারা চাচ্ছে না। জামাত তো ক্ষমতা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এখনই পদত্যাগ করানো উচিত। সেই এই তাদের কি একটা অনুষ্ঠান করার জন্য। ভাই মানে এই কথাগুলো বলছেন কেন বলবো? শোনেন। দল হিসাবে বিএনপির যে ভোটের সংখ্যা বলেন, সাংগঠনিক ক্ষমতার জায়গা বলেন, মানে সেই স্ট্যান্ডকে নিতে পারছে না। টকশোতে আপনি যেভাবে বলছেন, আমি সেটা বলতে চাই। আমার কথা তো আমি বলবো, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং প্রমাণিত ৭৬ লাখ না ৬৬ লাখ টাকা লাগবে, 60টা জায়গায় চিঠি দিয়েছে। সেই ৭৬ লক্ষ সেই চিঠি উনি করেছে, সুপারিশ করেছে কে? সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তার থাকা উচিত। এখনই যখন আন্দোলন তার পদত্যাগ করানো উচিত। এমনিভাবে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিভিন্ন জায়গায় বসেছে। এটা কি তাদের এই অধিকার তাদের আছে? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 52 সালে আন্দোলন হয়েছে, 71 69 অভ্যুত্থান হয়েছে, 90 এই ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যুত্থান হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একজন স্বাধীনতার বিরুদ্ধে লোক, অথবা বিরোধী না হলে পক্ষের লোক না, তারা জামাতকে সমর্থন করে থাকাই তো উচিত না, আমাদের মরে যাওয়া উচিত। এত আস্ফলন কিসে? মানে সেটি একজন মুক্তিযোদ্ধা হিসাবে হ্যাঁ, এত সেই জায়গা আক্রমণ থেকে কিসের? বলছেন, মানে দলীয় জায়গা থেকে বিএনপির অবস্থানটাও আমি একটু জানতে না, চাই। দলীয় জায়গা থেকে এখন কথা শুনুন। দল যেটা আপনার কাছে পরিষ্কার, আমার দলীয় কাছে সেই পরিষ্কার, stand- আমি দেখতেছি যেটা, আমি সেটা বলবোই। আমি তো বলবোই, কেউ না বললে আমি তো বলবো, সে বলার অধিকার আমার আছে। জি, আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছি, যত সম্মেলন, সব আন্দোলন সঙ্গে ছিলাম, ট্রাকে তোলা পিছিয়েছে, মায়ের খেয়েছি, হাসপাতাল গেছি, রিমান্ডে গেছি, জেল কেটেছে। বাংলাদেশে বেগম খালেদা জিয়ার পর সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছে এবং নির্বাচন অযোগ্য ঘোষণা আগে আমরা করেছে। আমি শেষ তো বলবো, মানে আমি তো বলবো। আশাবাদের জায়গা। এবং আমি বলি আশাবাদের জায়গাটি আমি আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো, অনুরোধ করব, আপনি সসম্মানে একটা সুন্দর নির্বাচন দেন। যে দলই ক্ষমতা যাক, আমি বলছি না বিএনপি যাবে, যে দলই ক্ষমতা যাক, আমি তাদেরকে অনুরোধ করব আপনাকে যেন অবশ্যই কাজে লাগায়, দেশের জন্য যেন আপনাকে কাজে লাগায়, যেহেতু আপনার পরিস্থিতি আছে। আপনি একটা জিনিস শুধু উদ্ভাবন করেন, 11 মাস 12 মাসে আমার এত নাম, এত কিছু ইনভেস্টররা আসলো, বড় বড় দেশ আসলো, একজন একটা টাকা বিনিয়োগ করলো না। কারণ এটা নির্বাচিত সরকার না। নির্বাচিত সরকার আসার পর আমি আশা করি তারা আপনাকে কাজে লাগাবে, দেশের জন্য আপনি কাজ করবেন, এই মানসিকতা আপনার থাকবে। তখন দেখবেন যে 10 মাস 11 মাস 1 বছর লাগবে না, 3 মাসের ভিতরে কত ইনভেস্ট আপনি নেবেন। সেটাই সারা পৃথিবী আপনার দিকে আমরা শেষ করতে পৃথিবী আপনার দিকে, পৃথিবীর কাছে যাওয়া লাগবে না আপনার, পৃথিবী আসবে। আসবে। জি, রিউনেসন প্রিন্স 1 মিনিট একদম শেষ করে দেব আমরা। না, যে আলোচনা আপনি বললেন আশাবাদের জায়গাটা, আমি আশাবাদের জায়গাটা দেখি, এবং হতাশারটা জায়গাটা যে আলোচনাটা হলো না, আমি খালি পয়েন্টটা তুলি। দেখেন, এইবারের আন্দোলনে যে লক্ষ লক্ষ মানুষ অংশ নিল, কোটি মানুষ অংশ নিল, এবং আন্দোলন কিন্তু মাত্র 26 দিনের না বা 36 দিনের না, এটা কিন্তু দীর্ঘ ধারাবাহিকতা, একবারও বেশি সময় ধরে। তাহলে মানুষের যে আকাঙ্ক্ষা, আমরা এই আকাঙ্ক্ষা যাতে এইবারে হতাশায় পর্যবেসিত না হয়, কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, দেখলো যে আন্দোলনের ছাত্রদের আজকে কি অবস্থা, মানে তরুণদের প্রতি তার যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অলরেডি ধূলিসাৎ ওই যে হয়েছে। সেই একটা টার্ম আছে, বিউইল্ডার্ড হার্ট, মানে হতবিহ্বল হয়ে হয়ে তাকিয়ে গেছে থাকা মানুষ। এখন নিশ্চয়ই আমাদের যারা অন্যরা আছে, আমি বিশেষ করে বলবো গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের পক্ষে, কারণ ওটা কিন্তু আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধে বাদ দিয়ে কেউ যদি ভিত্তি মনে করে, ওইটা খুবই ভুল, ওটার মধ্যে নাই। এই যে আমরা যে পয়েন্টে ঐক্যমত্য হচ্ছে, আমরা অলরেডি আমাদের খসড়ায় বলেছি, মুক্তিযুদ্ধকে আফোল্ড করে শব্দ লিখে তারপর অন্য শব্দ লিখতে হবে, নাহলে এইগুলোর মধ্যে আমরাই নাই, অন্য কেউ জোরাজুরি করে করুক। এর মধ্যে বড় দলগুলোর আরো জোরালো ভাবে সেই জায়গায় আমি মনে করি এইবারের অন্ততপক্ষে গণতান্ত্রিক দলগুলোর যতটুকু সহনশীলতা দেখছি, হ্যাঁ, এক একটা দল অনেক কিছু হয়তো পারছে না, কিন্তু দলের কর্মীদের যে উপলব্ধি, তার নেতাদের যে অ্যাপ্রোচ, সেইটার মধ্য দিয়ে আমরা অন্ততপক্ষে মানুষের কাছে গণতন্ত্রের একটা পথরেখা যাতে সূচনা করতে পারি, কিন্তু ওইটা উইদাউট ইলেকশন হবে না, দ্রুততম সময়ে একটা জরুরি ভিত্তিতেই, যাতে জনগণ প্রত্যক্ষ ভোটে আমরা একটা নির্বাচিত সরকার ইলেক্ট করতে পারি। সেটা হয়তো যদি দুর্বল সরকার হয় কোনো অসুবিধা নেই, আবার আন্দোলনের মধ্য দিয়ে সেটাকে আগায় যেতে হবে। এইটা ছাড়া মানুষ যদি কোনো আশাবাদ ব্যক্ত করে, এটা ভুল হবে। আমি আশা করব এই ব্যাপারে জনগণেরও কণ্ঠস্বচ্চার করা দরকার। আমি আধা মিনিটে শেষ করে দিই, একদম একদম আধা মিনিট। সেটি হলো যে এই যে সনদ, এই জুলাই সনদের ভিতরে 90 থাকতে হবে, এবং এই সনদের ভিতরে আমি দাবি করব যে 71-এ যারা অপকর্ম করেছিলেন, যারা করেছিল,
সেটাও থাকতে হবে যে 71কে কোনোভাবেই পাশ কাটানো যাবে না।